জুলাই হত্যায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের আনুষ্ঠানিকতা শুরু, নেওয়া হচ্ছে সূচনা বক্তব্য ও সাক্ষ্য। বিকেলে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপির, শাহবাগে ছাত্রদলের সমাবেশ ঘিরে ভিড়। এক দফা ঘোষণার ঐতিহাসিক ৩ আগস্ট শহীদ মিনারে মিশেছিল দ্রোহের জনস্রোত। সীমিত পরিসরে খুলেছে মাইলস্টোন স্কুল, প্রথম দিন হচ্ছে না ক্লাস, পরীক্ষা, নিহতদের জন্য স্মরণ সভা। নাটোরের চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি, বৃষ্টির মধ্যে নিরাপত্তারক্ষীদের বেঁধে যন্ত্রাংশ লুট, ব্যবস্থা নিচ্ছে পুলিশ। গাজায় ত্রাণ আনতে গিয়ে অন্তত ৪৫ জনের মৃত্যু, নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে বিক্ষোভ। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে প্রথমে সূচনা বক্তব্য দিবেন চিফ প্রসিকিউটর, এরপর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে ৯টা ২৫ তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই প্রথম রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে আনা হয় তাকে, হাতে ছিল না হাতকড়া। শেখ হাসিনা, কামাল ছাড়াও এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামি হলেও তিনি এখন রাজসাক্ষী হিসেবে বিবেচিত হবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৪টায় নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি চলছে সমাবেশ মঞ্চ প্রস্তুতির চূড়ান্ত কার্যক্রম। আজকের সমাবেশের ইশতেহার ঘোষণার পাশাপাশি জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিও জানানো হবে বলে জানিয়েছেন এনসিপির নেতারা। সমাবেশটি বিকেল ৪টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে দলটির নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন শহীদ মিনার প্রাঙ্গণে। এই আয়োজনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। লাগানো হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা, আর সাদা পোশাকে নজরদারি করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন। দর্শক, এই বিষয় নিয়ে আরো খবরাখবর জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল, চলে যাচ্ছে তার কাছে। ফয়সাল, নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন? প্রস্তুতি কেমন দেখছেন এই কার্যক্রমের? জয়ী, নেতাকর্মীরা মূলত আসতে শুরু করেছেন সকাল থেকেই, তবে গত মধ্যরাত থেকে মূলত আমার পেছনে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, এবং এখানে কিন্তু প্রস্তুতির কাজ, চূড়ান্ত যে মঞ্চ তৈরির যে কাজটি সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। এবং এখানে কিন্তু এনসিপির যে কিছু সংখ্যক নেতাকর্মী এসে কিন্তু এই এলাকাটিতে তারা ঘুরে ঘুরে দেখছেন এবং অবস্থান নিচ্ছেন। যেহেতু আরও বেশ কয়েক ঘন্টা সময় রয়েছে সমাবেশ শুরুর, বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত মূলত এনসিপির এই সমাবেশ আজকে অনুষ্ঠিত হবে। এবং বিকেল ৪টার দিকে মূল যে মুখ্য বিষয় সেটি হলো যে তারা আজকে তাদের দলীয় যে ইশতেহার তারা ঘোষণা করবেন, এবং নাহিদ ইসলাম মূলত ইশতেহার ঘোষণা করবেন। যেহেতু ২০২৪ সালের এই ৩ আগস্ট কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই এক দফায় এক দাবি, সরকার পতনের যে দাবিটি উঠেছিল সেটি এখান থেকে হয়েছিল। সে কারণে মূলত তারা আজকে এখানে এই অনুষ্ঠান করছে, এবং এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এখানে কিন্তু পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা আমরা দেখেছি, এবং গোয়েন্দা সংস্থার লোকজনের ব্যাপক উপস্থিতি রয়েছে। সাদা পোশাকে পুলিশ এবং অন্যান্য সংস্থার লোকজনের কিন্তু রয়েছেন, এবং এনসিপির নেতাকর্মীরা কিন্তু শহীদ মিনারের আশপাশ এলাকায় তারা ঘুরছেন এবং তারা দেখছেন আসলে পুরো বিষয়টি। এখনও এখানে কিন্তু পুলিশ, র্যাব সহ অন্যান্য সংস্থার লোকজনও কিন্তু রয়েছেন। তো কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনের দায়িত্বে যিনি আছেন নজরুল ইসলাম, উনি কিন্তু এসেছেন এবং এখানে উনি পরিদর্শন করে গেছেন। এবং উনি কিন্তু শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান সহ বেশ কয়েকটি জায়গায়, যেসব জায়গায় রাজনৈতিক কর্মকাণ্ড আজকে হবে সবগুলো জায়গা পরিদর্শন করছেন এবং পুলিশ সদস্যদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। কোনো ধরনের তিনি জানিয়েছেন, তিনি বলেছেন যে আমাদেরকে যে কোনো ধরনের শঙ্কা নেই, সব
রাজনৈতিক অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে কোনো ধরনের ঝুঁকি নেই, তবে তারা যদি প্রয়োজন হয় তাহলে যথাযথ ব্যবস্থা নেবেন। তারা বলছেন যে এখানে নিয়মিতভাবে রাজধানীতে কিন্তু বেশ কয়েকটি জায়গায়, বিশেষ করে শাহবাগ এলাকায় কিন্তু পুলিশ সবসময় সতর্ক অবস্থানে থাকে এবং ৮,০০০ পুলিশ সাধারণত এখানে এইসব এলাকায় দায়িত্ব পালন করে। এর বাইরেও কিন্তু আজকে যেহেতু বিশেষ একটি দিন, সে কারণে আরও অতিরিক্ত ৬,০০০ ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা এখানে দায়িত্ব পালন করছেন। এবং তিনি বলছেন যে ছাত্র দলের প্রোগ্রাম এবং এনসিপির প্রোগ্রাম এবং এছাড়া যে সাইমন শিল্প গোষ্ঠীর প্রোগ্রাম রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, এইসব এলাকায় কিন্তু পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং কোনো ধরনের যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ ঘটানোর চেষ্টা করে তাহলে কঠোরভাবে সেগুলো দমন করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে কিন্তু আমি আপনাকে বলে রাখি যে এনসিপি কিন্তু আজকে শুধুমাত্র তারা ইশতেহার ঘোষণা নয়, তারা কিন্তু আরও তাদের জুলাইয়ের সনদের যে দাবিটি সেটিও কিন্তু আজকে তারা ত্বরান্বিত করবেন। এবং এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে যে আসলে মূল মঞ্চটি প্রায় শেষের দিকে ৩টা থেকে মূলত অনুষ্ঠান শুরু হবে, এরপরে বলা যায় এখানে জনসমাগম হবে এই দলটির নেতাকর্মীদের। জয়ী কাজী ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশের খবরাখবর জানছিলাম। পরবর্তী সংবাদ, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। দুপুর ২টায় শুরু হবে তাদের এই কর্মসূচি। এ উপলক্ষে সংগঠনটি দেশব্যাপী প্রায় ৯০টি সাংগঠনিক টিম গঠন করেছে এবং জেলা ও মহানগরের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে জোর প্রস্তুতি নিয়েছে। এই সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশস্থলে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল শাইক। চলে যাচ্ছে তার কাছে। সজল, এই নেতাকর্মীরা কি এখন পর্যন্ত আসতে শুরু করেছেন? কেমন দেখছেন তাদের প্রস্তুতি? এবং জনদুর্ভোগের একটা আশঙ্কা করা হচ্ছে, সেই বিষয়টি নিয়েও কিছু দেখছেন কিনা জানাবেন। শ্রেয়া, জানেন যে আজকে ফ্যাসিবাদ পতনের যেই এক দফা দাবি তুলেছিল ছাত্র জনতা, সেই এক দফা দাবির আজকে ১ বছর পূর্তি। সেই উপলক্ষেই আসলে ছাত্র সংগঠন, বাংলাদেশের অন্যতম বড় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু আজকে যেই ছাত্র সমাবেশটি শাহবাগ মোড়ে করছে, তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে ঢাকার বিভিন্ন আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা শাহবাগে এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগের আশেপাশে যেই যান চলাচল সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু আজকে যেই সমাবেশটি করছে, এটি মূলত ৬৪ জেলার যেই সকল ছাত্রদল কর্মীরা রয়েছে তাদেরকে নিয়েই একটি বৃহৎ একটি ছাত্র সমাবেশ করবে। বলা হচ্ছে যে আসলে ছাত্রদলের যেই শক্তিমত্তা সেটি জানান দেওয়ার জন্যই কিন্তু আজকের এই সমাবেশটি করা হচ্ছে। অপরদিকে জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে কিন্তু জানেন কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি একটি সমাবেশ করছে এবং শাহবাগে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই প্রেক্ষিতে কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর শাহবাগের আশেপাশে যে সকল এলাকা রয়েছে এবং যে সকল রাস্তা রয়েছে, সেই সকল রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে যানজট ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি এবং সমাবেশ এখনই শুরু হয়নি, মাত্র বেলা ১১টা বাজে। এখন সমাবেশ শুরু হবে ১টায়। তবে নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে এটি শুধু একটি সমাবেশ নয়, বরং এখান থেকে মূলত দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন এবং এছাড়াও কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন এবং ছাত্রদল কর্মীদের সুসংগঠিত করার জন্যই মূলত এবং নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবেই তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই সমাবেশ দেখছেন। এবং আজকের এই সমাবেশে মূলত যারা জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তাদেরকে আহত এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন। বলা হচ্ছে যে আসলে ছাত্রদলের যেই সমাবেশ যাবৎকাল হয়েছে সর্ববৃহৎ সমাবেশটি আজকে হতে যাচ্ছে। জয়ী। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগে ছাত্রদলের সমাবেশের খবরাখবর জানছিলাম সহকর্মী সজল শাইকের কাছ থেকে।
এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। আজ ঐতিহাসিক ৩ আগস্ট। জুলাই গণ অভ্যুত্থানের এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার সামনে এক দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার ৪৮ ঘন্টার ব্যবধানে গুড়িয়ে যায় স্বৈর সরকারের মসনদ। সাদবিন শফিকের রিপোর্ট। স্মৃতির মিনার সেদিন ঝলসে উঠেছিল দ্রোহের আগুনে। মিনার চত্বরের সীমানা ছাড়িয়ে লাখো কণ্ঠে ক্ষুব্ধ উচ্চারণ ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটি প্রান্তে। ২৪-এর কোটা বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে গিয়ে নির্বিচার হত্যাযজ্ঞের পর ঘটনা পরম্পরা যে সরকার পতনের পথে এগুচ্ছে তাই স্পষ্ট হয়ে ওঠে জুলাইয়ের শেষ সপ্তাহে। শিক্ষার্থী থেকে পেশাজীবী, শিল্পী থেকে বুদ্ধিজীবী, সব শ্রেণী পেশার মানুষ বজ্রকণ্ঠে চূড়ান্ত বার্তা দিয়েছিল নড়বড়ে মসনদে থাকা শেখ হাসিনাকে। ছাত্র নেতাদের স্মৃতিতে ৩ আগস্টের সেই মুহূর্তগুলো আজও জ্বলজ্বলে। ২রা আগস্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে, ৯-এর মধ্যে যে রক্ত ছিটা পড়ে এক হয়ে যায়। তো এটা খুবই ক্লিয়ার ছিল যে ৩ তারিখে এক দফা ঘোষণা হচ্ছে এবং আমরা এটা নিয়ে আমাদের মেন্টাল প্রিপারেশন ছিল এবং স্টেক হোল্ডারগুলোর সাথে আমাদের ওই কমিউনিকেশন ছিল এবং ৩ তারিখে মূলত জনগণের মধ্যে এসে জনগণের ভাষাটাকে নাহিদ ইসলাম কালেকটিভলি তিনি প্রকাশ করেন এবং এটা ছিল একটা গুজবাম। এক দফার ঘোষণাটা দেওয়ার পরে আমরা সবাই মোটামুটি নিশ্চিত হয়ে যাই যে এখান থেকে আর সরার কোনো জায়গা নেই। যত রক্তপাত হোক যাই হোক আমাদেরকে শেখ হাসিনাকে পতনটা ঘটিয়ে আমাদেরকে এখান থেকে বাসায় পৌঁছতে হবে। শহীদ মিনারে সে এক দফার ঘোষণা করার কর্মসূচি, এটা যতটুকু এক দফা হয়ে ইনফ্লুয়েন্স জারি করেছে, তার চাইতে শহীদ মিনারে যে মানুষের উপস্থিতি, সেই উপস্থিতির মধ্যে এক দফা এটা নতুন মাত্রা রূপ করেছে। গণহত্যা আর গণগ্রেপ্তারে দমবন্ধ পরিস্থিতিতে সেদিন গোটা বাংলাদেশের চোখ ছিল এই দ্রোহের চত্বরে। অবশেষে শেখ হাসিনার পদত্যাগের এক দফার ঘোষণা অনুরণিত হয় বিক্ষুব্ধ জনতার মাঝে। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত। আন্দোলনের সময় জুড়ে রাষ্ট্রযন্ত্রের হত্যাযজ্ঞের বিরুদ্ধে রাজপথে সরব ছিলেন আইনজীবী মানজুর আল মতিন। বলছিলেন আওয়ামী লীগের ৫ আগস্টের পরিণতির চিত্রনাট্য লেখা হয় শহীদ মিনারের সেদিনের জমায়েতে। আমি প্রথমবার যখন কথা বলছি, পেছন থেকে কেউ না কেউ আমাকে বলছিল যে ভাই বলেন আমরা এখন রওনা দেই গণভবনের দিকে। ফলে ৫ তারিখের একটা আবহ কিন্তু ৩ তারিখেই তৈরি হয়ে গিয়েছিল এবং সেখানে আসলে যে ৯ দফা এগুলো শেখ হাসিনার সরকার বাস্তবায়ন করবে ওই অবস্থাটা আর ছিল না এবং মানুষের মধ্যে ওই উত্তেজনাটা চলে এসেছিল। যে কোনো গণ অভ্যুত্থানের ইতিহাসে তার বিশেষ বিশেষ কিছু মুহূর্ত তৈরি হয়, বিস্ফোরক মুহূর্ত তৈরি হয় এবং ওই বিস্ফোরক মুহূর্তের সমষ্টি ছাড়া আপনার গণ অভ্যুত্থান সফল হয় না। এই যে মুহূর্তের কথা বলছেন ওর সিগনিফিকেন্স তো অবশ্যই আছে। এটা তো আন্দোলনকে ত্বরান্বিত করেছে, শেখ হাসিনাকে শেখ হাসিনা পলায়ন করেছে তার কারণে। এই শিক্ষাবিদ মনে করেন বাংলাদেশের শাসন ক্ষমতায় গেঁড়ে বসা ১.৫ দশকের স্বৈরশাসনকে এক দফার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার যে ইতিহাস রচিত হয়েছিল শহীদ মিনার চত্বরে তা দুয়ার খুলেছে ৫৬,০০০ বর্গমাইলে নতুন কাব্য লেখার। এগুলো তো অন্তর্বর্তীকালীন সরকার নিজেই তোলে না। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। উত্তরায় সীমিত পরিসরে আজ খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গেল ২১ জুলাই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানটি। গত ২৭ জুলাই খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও শোক ও শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য ছুটি আরও বাড়ানো হয়। তবে প্রথম দিন কোনো নিয়মিত ক্লাস বা পরীক্ষা হবে না। নিহতদের স্মরণে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও আহত নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। স্কুল তো ওপেন হয়ে গেছে, স্মরণ সভা হবে, দোয়া হবে, সবার সাথে আলোচনা করবো। হয়তো গার্ডিয়ানদের মধ্যে থেকে কেউ কথা বলবে, প্রিন্সিপাল কথা বলবে, শেষ হয়তো লাস্টে হয়তো ক্লাস হবে, হয়তো 4টা ক্লাস হবে, সেখানে 2টা ক্লাস হবে, এরকম 7 থেকে দ্বাদশ। দর্শক, সেখানে দোয়া মাহফিলের একটি আয়োজন শুরু হয়েছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক আমরা চলে যাচ্ছি, আমাদের সাথে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কি দেখছেন সেখানে, জানাবেন আজকের পরিস্থিতি।
বিমান বিধ্বস্তের দীর্ঘ 12 দিন পর আজকে মাইলস্টোন স্টুডেন্ট কলেজের শিক্ষার্থীরা আবারও সে আগের মতো আমরা দেখেছি ক্যাম্পাসে তারা এসেছেন এবং একটি দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে তাদের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম দীর্ঘ 12 দিন পর সেটি কিন্তু শুরু হয়েছে এবং এখন আমি যে অনুষ্ঠানটিতে আছি সেটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে অডিটোরিয়াম রুম সেখানে কিন্তু একটি দোয়া অনুষ্ঠান এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে এবং এখানে শিক্ষার্থীদেরকে আবারও পাঠদানে এবং শিক্ষা কার্যক্রমে তারা যেন ফিরে আসে এবং কোনো রকম ট্রমায় তারা যেন না ভুগে তারা তাদের শিক্ষা কার্যক্রম এবং পাঠের যে কার্যক্রম সেটি যেন তারা চালিয়ে যায় সেই ব্যাপারে শিক্ষকরা এবং অভিভাবক যারা রয়েছেন তারা তাদেরকে সেই বিষয়ে উৎসাহিত করছেন এবং ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য নানাবিধ তাদেরকে কথা বলছেন এবং আমরা এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের অনেকের সাথে কথা বলেছি যেহেতু বিমান বিধ্বস্তে তারা তাদের সহপাঠীকে হারিয়েছেন যে সহপাঠীর কাঁধে হাত রেখে তারা চলাচল করতেন কথা বলতেন একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে আসতেন একই সাথে স্কুলে আসতেন সেই সহপাঠীকে তারা হারিয়েছেন নিহত হয়েছেন সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে কিংবা সেটি ভুলে যেতে তারা বলছেন যে তাদের আরো অনেক দিন সময় লেগে যাবে এবং তারা বলছেন যে এটি আসলে কখনো ভুলে যাওয়ার নয় এই যে একটি ট্রমা এই যে একটি আতঙ্ক এই যে একটি ভয় সেটি কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে তবুও সব ভয় আতঙ্ক কাটিয়ে তারা যখন শিক্ষা প্রতিষ্ঠানে আসলেন 12 দিন পর তারা যখন প্রতিষ্ঠানটিতে আসলেন আজও সেই শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে যখন সেই রুট দিয়ে সেই রুটে এখনো যখন বিমান কিংবা হেলিকপ্টার চলাচল করে আমরা তাদেরকে জিজ্ঞেস করছি এই চলাচল দেখে তাদের ভিতরে এখনো সেই আতঙ্ক সেই ভয়টি নতুন করে কাজ করে এমনটি তারা জানিয়েছেন এবং তাদের প্রত্যাশা এবং অভিভাবক যারা রয়েছেন তাদের প্রত্যাশা এই বিষয়টি যেহেতু তদন্ত হচ্ছে যেন সঠিক তদন্ত হয় এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং যারা এখন পর্যন্ত আহত হয়েছেন হাত পা হারিয়ে কিংবা মৃত্যুর সাথে এখনো যারা পাঞ্জা লড়ছেন এখনো যারা হসপিটালে ভর্তি আছেন তাদের সুস্থতা কামনা এবং পাশাপাশি সরকারের পক্ষ থেকে সঠিক চিকিৎসার দাবি কিন্তু অভিভাবক এবং সহপাঠীরা করছেন তবে এই ট্রমা কাটিয়ে ঠিক কখন নাগাদ স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সেটি যেমন বলা যাচ্ছে না তেমনি ভাবে যারা কোমলমতি শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে অনতিবিলম্বে যেন তাদের নিরাপদ ক্যাম্পাসের যে বিষয়টি সেটি যেন নিশ্চিত করা হয় এবং সব মিলে যেন একটি নিরাপদ ক্যাম্পাস নিরাপদ পরিবেশে তারা যেন পড়াশোনা করতে পারে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে এমনটি চাওয়া এবং অভিভাবক যারা রয়েছেন তারাও এমনটি চাচ্ছেন যেন নিরাপদ ক্যাম্পাস এবং নিরাপদ পরিবেশ তৈরি করা হয়। জয় আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সংবাদের শুরুতেই আমরা জানাচ্ছিলাম এই মুহূর্তে ট্রাইব্যুনালে চলছে সেই বিচার কাজ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা অ্যাডলফ হিটলারের নাম শুনেছি, আমরা মুসোলিনের নাম শুনেছি, আমরা ফ্রান্সিসকো ফ্রান্সের নাম শুনেছি, পিনোশের নাম শুনেছি, মার্কোসের নাম শুনেছি। এই সমস্ত ফ্যাসিস্ট এবং হিটলারদের স্বৈরশাসকদের অনেকেই বিচারের মুখোমুখি হয়েছেন। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের ম্যান্ডেট নিয়ে ব্রিটিশ সিংহাসনে বসেছিলেন, শাসকের আসনে বসেছিলেন। আপনার নাম শুনেছেন, অলিভার ক্রমওয়েলের নাম শুনেছেন। অলিভার ক্রমওয়েল 1649 সালে কিং ফার্স্ট চার্লসকে মৃত্যুদণ্ড দিয়ে জনগণের আস্থা অর্জন করেছিলেন, স্বৈরশাসক কিং ফার্স্ট চার্লসকে। এবং সেই অলিভার ক্রমওয়েলকেও পরবর্তীতে গণহত্যার দায়ে ব্রিটেনের ক্যাথলিকদেরকে নির্বিচারে হত্যার দায়ে এমনভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এমনভাবে বিচারের মুখোমুখি করা হয়েছিল যে 1661 সালে অলিভার ক্রমওয়েল স্বাভাবিক মৃত্যুর পরে তার কবর থেকে তাকে তুলে এনে পচাগলা লাশ, সেই পচাগলা লাশকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে জনসম্মুখে দেখানো হয়েছিল গণহত্যার, মানবতা বিরোধী অপরাধের শাস্তি কি হওয়া উচিত। এরপরের ইতিহাস
অলিভার ক্রমওয়েল তার পচাগলা দেহটাকে যখন কবরে পাঠিয়ে দিয়ে তার মাথার খুলির মধ্যে রড ঢুকিয়ে 20 বছর ওয়েস্টমিনিস্টারে ঝুলিয়ে রাখা হয়েছিল। 300 বছর পরে ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গেটে সেই লাশকে সমাধিত করা হয়েছিল। কারণ এইটা ব্রিটেন সরকার, আজকের যে ব্রিটেনের সভ্যতা, সেই সভ্যতার সোপানে যতগুলো ন্যায় বিচারের মানদণ্ড ছিল তার অন্যতম ছিল গণহত্যার বিরুদ্ধে আগামী ব্রিটেন যাতে তার মানুষকে এভাবে হত্যা করতে না পারে সেরকম একটি বিচার করেছিল অলিভার ক্রমওয়েলের বিচারের মধ্য দিয়ে। সেদিন অলিভার ক্রমওয়েলের সাথে তার আর 2 জন সহকর্মীকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। তার আরেকজন ছিলেন জন ব্রাডশ। আমাদের রাষ্ট্র অনেক এগিয়েছে, বিশ্ব সভ্যতা এগিয়েছে, প্রশ্ন উঠে এসেছে, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কথা উঠেছে। আমরা আমাদের আইনে আমরা বলেছি যে হিনিয়াস ক্রাইম হয়েছে, আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো এরকম নির্মম নিষ্ঠুর এভাবে লাশ ঝুলিয়ে রেখে কবর থেকে তুলে নিয়ে এসে ফাঁসি দেবই এতটা অমানবিক আমরা নই। অ্যাট দি সেম টাইম আমাদের সামনে যে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ ঘটেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, যে ইতিহাসের নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। সেই সর্বোচ্চ শাস্তিটা আমরা চাই আইনি পরিকাঠামোয়। আমরা যে উপাদান আপনাদের সামনে প্রসিকিউশনের পক্ষ থেকে আনবে, সেই উপাদান যদি আপনারা দেখেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশের আগামী প্রজন্মকে বসবাসের উপযোগী করে রাখার জন্য আপনারা যদি দেখেন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য, আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি, আপনারা ন্যায় বিচার করবেন। এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা সব সময় দাবি জানাবো ট্রাইব্যুনালের কাছে। আজকের এই ট্রাইব্যুনাল যে মামলার বিচার করতে বসেছেন, এই মামলার বিচার প্রক্রিয়ায় বিগত 17 বছরে বাংলাদেশের মাটিতে খুন, গুম, পলিটিক্যাল পারসিকিউশন একটা কালচার চালু হয়েছিল। আজকে রাস্তায় কথা উঠে, চায়ের দোকানে কথা উঠেছে কে কার চেয়ে বড় খুনি ছিলেন। 72 থেকে 75 পর্যন্ত আওয়ামী দুঃশাসন আমরা দেখেছি, যখন প্রায় 30,000 তরতাজা যুবকদেরকে হত্যা করা হয়েছিল একটি রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য। প্রশ্ন উঠেছে 72 থেকে 75-এর যে শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন, নাকি 2009 থেকে 2024 পর্যন্ত যিনি শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন। প্রশ্ন এসেছে 72 থেকে 75 পর্যন্ত খুনের ধরন এবং 9 থেকে 24-এর খুনের ধরন একই প্যাটার্নের নাকি কোনো রকম এটাকে রিফাইনিং স্টেজে আমাদের সামনে এসেছে। এগুলো সবই অসুস্থ বিতর্কের একটি জায়গা। দর্শক, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচার কাজ চলছে ট্রাইব্যুনালে। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন।